হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে এসেছি ইংলিশ গ্রামারের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে। আমরা সেন্টেন্সের গত ক্লাসে শিখেছিলাম সিম্পল সেন্টেন্স কাকে বলে। সো নর্মালি আজকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স শেখার কথা। তবে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স শেখার পূর্বে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ইতোমধ্যে আপনারা জেনে গেছেন টপিকটা কি। টপিকটা হচ্ছে ক্লজ। যদি ক্লজ সম্পর্কে আমরা না জানি তাহলে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স সহজে বুঝতে পারবো না। সো একটু দেখে নেই ক্লজ কাকে বলে। ক্লজ শব্দের অর্থ হচ্ছে খণ্ডবাক্য বা বাক্যাংশ। এখন খণ্ডবাক্য এই কথাটা থেকেই কিন্তু আমরা একটা ধারণা পাই। খণ্ড মানে হচ্ছে অংশ। সো খণ্ডবাক্য বলতে বুঝি একটা পুরো সেন্টেন্সের অংশ বিশেষ। এখানে ক্লজের একটা সুন্দর সংজ্ঞা দেয়া আছে। এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ আ সাবজেক্ট and a finite verb and used as a part of a bigger sentence is called a clause. ইংলিশের সংজ্ঞাটা দেয়া আছে, এটাকে যদি বাংলা করি তাহলে এরকম হয়। এ গ্রুপ অফ ওয়ার্ডস, একগুচ্ছ শব্দ, পাশাপাশি কয়েকটা শব্দ, হুইচ হ্যাজ এ সাবজেক্ট, যার একটা সাবজেক্ট রয়েছে, and a finite verb, এবং একটা সমাপিকা ক্রিয়া আছে, and used as a part of a bigger sentence, এবং একটা বড় সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয়, তাকে ক্লজ বলে। তাহলে সহজ করে বললে একগুচ্ছ শব্দ যেখানে পাশাপাশি কয়েকটা শব্দ আছে, যার একটা সাবজেক্ট রয়েছে, একটা ফাইনাইট ভার্ব এবং একটা বড় সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয়। বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো দেখলে এই বিষয়টা আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। নাম্বার 1 এক্সাম্পল দেওয়া আছে, আই এম নট শিওর হোয়াই হি কামস হিয়ার। সো যদি এই সেন্টেন্সটা একটু খেয়াল করি, আই এম নট শিওর এটা একটা অংশ, হি কামস হিয়ার এটা একটা অংশ। এখন এই দুটো অংশকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, আই এম নট শিওর এই অংশের মধ্যে প্রথমে আই হচ্ছে একটা সাবজেক্ট, এম হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এবং এই পুরো অংশটা কিন্তু কয়েকটা শব্দ পাশাপাশি বসেছে। এবং যদি খেয়াল করি পুরো সেন্টেন্সের এটা হচ্ছে একটা অংশ বিশেষ, তাহলে এই অংশটাকে আমরা একটা ক্লজ বলতে পারি। সেম যদি সেকেন্ড অংশটা খেয়াল করি, হি কামস হিয়ার, প্রথমে হি হচ্ছে একটা সাবজেক্ট, কামস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এবং এখানেও কয়েকটা শব্দ রয়েছে এবং পুরো সেন্টেন্সের এটা হচ্ছে একটা অংশ। তার মানে এই সেন্টেন্সের মধ্যে কিন্তু দুইটা ক্লজ দেয়া আছে, প্রথমে একটা ক্লজ এবং সেকেন্ড অংশে আরেকটা ক্লজ। এবং মাঝখানে হোয়াই যে শব্দটা আছে এটা মূলত কানেক্টিং ওয়ার্ড, অর্থাৎ দুটো অংশকে যুক্ত করেছে হোয়াই। হোয়াইটা মূলত এখানে রিলেটিভ অ্যাডভার্ব, এখানে কানেক্টিং ওয়ার্ড হিসেবে কাজ করেছে। এক্সাম্পল 2তে দেয়া আছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড ইন লাইফ, যে যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি জীবনে সফলতা অর্জন করবে। এখানেও সেম, ইফ ইউ ওয়ার্ক হার্ড এটা হচ্ছে একটা অংশ, ইউ উইল সাকসিড ইন লাইফ এটা হচ্ছে আরেকটা অংশ। এবং প্রথম অংশটাকে যদি বিচার করি, যে প্রথমে একটা সাবজেক্ট রয়েছে, একটা ফাইনাইট ভার্ব রয়েছে, এবং এটা কিন্তু পুরো সেন্টেন্সের একটা অংশ বিশেষ, তার মানে এটাকে আমরা একটা ক্লজ বলতে পারি। সেম সেকেন্ড অংশে প্রথমে একটা সাবজেক্ট রয়েছে, তারপর উইল সাকসিড হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এবং কয়েকটা শব্দ পাশাপাশি বসেছে, এবং পুরো সেন্টেন্সের এটা কিন্তু একটা অংশ বিশেষ, তার মানে এটাকেও আমরা একটা ক্লজ বলতে পারি। আচ্ছা, নাম্বার 3 যদি খেয়াল করি, সেম, আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড আই বট এ বুক। প্রথমে আই ওয়েন্ট টু মার্কেট একটা অংশ, আই বট আ বুক এটা হচ্ছে একটা অংশ, এবং মাঝখানে এন্ড রয়েছে, এটা মূলত একটা কনজাংশন, এটাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে, সে বিষয়ে আমরা একটু পরে জানবো। তাহলে এখানেও আই ওয়েন্ট টু মার্কেট একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব, এবং পুরো সেন্টেন্সের কিন্তু এখানে একটা অংশ। সেম, আই বট আ বুক একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, কয়েকটা শব্দ পাশাপাশি বসেছে, এবং পুরো সেন্টেন্সের এটা হচ্ছে একটা অংশ বিশেষ। সো যদি আমরা সহজ করে বলি যে বড় একটা সেন্টেন্সের অংশ হচ্ছে একটা ক্লজ, যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। এবার আমরা যেটা দেখব, দেয়ার আর 3 কাইন্ডস অফ ক্লজেস, অর্থাৎ ক্লজ 3 প্রকার হয়, 3 ধরনের ক্লজ পাওয়া যায়। এর মধ্যে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এর আরেকটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তারপর আছে সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ, এবং নাম্বার 3 হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। সো আমরা এই 3 প্রকার ক্লজ সম্পর্কে আজকে জানবো। সো এখন আমরা শিখবো হচ্ছে
প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটো ক্লজ একসাথে শিখবো। এর পিছনে একটা কারণ আছে। আসলে একটা ক্লজের সাথে আরেকটা ক্লজ কানেক্টেড। প্রিন্সিপাল ক্লজ বুঝতে পারলে সাবঅর্ডিনেট ক্লজও খুব সহজে বুঝতে পারা যায়। সো আমরা দুটো ক্লজ একসাথে শিখবো। এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল ধরেই হচ্ছে আমরা এই ক্লজগুলো বোঝার চেষ্টা করব। প্রথমে একটা এক্সাম্পল দেওয়া আছে, অলদো দে ফেইল্ড দে ডিড নট লুজ হার্ট। যদিও তারা ব্যর্থ হয়েছিল, তারা আশা হারায়নি। অনেক ক্ষেত্রে আমরা আশা হারিয়ে ফেলি, আসলে আশা হারানো ঠিক না। এখন এ দুটো কি বলা হয়, ক্লজকে যদি আমরা একটু বিচার করতে চাই, অলদো দে ফেইল্ড, যদিও তারা ব্যর্থ হয়েছিল, দে ডিড নট লুজ হার্ট, তারা আশা হারায়নি। এখন প্রথম অংশ যদি খেয়াল করি, যদিও তারা ব্যর্থ হয়েছিল, এই অংশটা কি পুরোপুরি অর্থ প্রকাশ করে? একটু চিন্তা করলে যদিও তারা ব্যর্থ হয়েছিল, তারপর কি হয়েছিল, একটা অংশ থেকে যায়। সো এই অংশটা কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না। এটা মূলত সাবঅর্ডিনেট ক্লজ। এবারে আমরা সাবঅর্ডিনেট ক্লজের সংজ্ঞাটা বলি। যে ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে, তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। এই কারণে এটার আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল, অর্থাৎ যেটা অর্থ প্রকাশের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে। যেমন যদিও তারা ব্যর্থ হয়েছিল, এই কথাটা বলার পর যখন দে ডিড নট লুজ হার্ট এই অংশটা বলি, তখন কিন্তু এই অংশটা পুরোপুরি মিনিংফুল হয়। তার আগে কিন্তু পুরোপুরি মিনিংটা প্রকাশ করে না। আচ্ছা, এখন সেকেন্ড যে অংশটা আছে, দে ডিড নট লুজ হার্ট, তারা আশা হারায়নি। আচ্ছা, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। কারণটা কি? দে ডিড নট লুজ হার্ট এটা কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। যেমন এই অংশটাকে যদি আমরা আলাদাভাবে বলি, দে ডিড নট লুজ হার্ট, তারপরেও কিন্তু একটা পুরোপুরি মিনিং প্রকাশ করে। এখন প্রিন্সিপাল ক্লজের সংজ্ঞাটা কি তাহলে? যে ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, অর্থ প্রকাশের ক্ষেত্রে অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না, তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। তাহলে দে ডিড নট লুজ হার্ট, তারা আশা হারায়নি, এটা কিন্তু নিজেই অর্থ প্রকাশ করে। অর্থ প্রকাশের ক্ষেত্রে কিন্তু অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না, অর্থাৎ নিজেই হচ্ছে স্বয়ংসম্পূর্ণ, নিজেই পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে। তারপরে নাম্বার 2 আরেকটা এক্সাম্পল দেয়া আছে, ইউ উইল নট পাস দ্য এক্সাম আনলেস ইউ স্টাডি হার্ড। তাহলে ইউ উইল নট পাস দ্য এক্সাম এটা হচ্ছে একটা অংশ, আনলেস ইউ স্টাডি হার্ড এটা হচ্ছে আরেকটা অংশ। যে তুমি পরীক্ষায় পাশ করবে না যদি কঠোর লেখাপড়া না করো। এখন এর মধ্যে কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? আমরা যদি একটু খেয়াল করি, ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাশ করবে না, এটা কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। যদি এইটাকে সেন্টেন্স থেকে আলাদা করি, ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম, তাহলে কিন্তু মিনিং প্রকাশ করতে পারে। সো এটাকে আমরা বলবো কি? প্রিন্সিপাল ক্লজ। কারণ নিজেই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, অর্থ প্রকাশের জন্য কিন্তু অন্য অংশের উপর নির্ভর করে না। সেকেন্ড যেই অংশটা আছে, আনলেস ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর লেখাপড়া না করো, এটা কিন্তু পুরোপুরি অর্থ প্রকাশ করে না। যদি তুমি কঠোর লেখাপড়া না করো, একটু ঝুলন্ত অবস্থায় আছে সেন্টেন্সটা। মনে হয় যে লেখাপড়া না করলে কি হবে? এই অংশটা মিনিংফুল হয় যখন আমি বলি ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম, এই অংশটা বলার পরে। দ্যাট মিনস আনলেস ইউ স্টাডি হার্ড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এক্সাম্পল 3, সিন্স আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারিনি। এখন তোমাদের কাছে প্রশ্ন, সিন্স আই ওয়াজ ইল আই ডিড নট গো টু স্কুল, এর মধ্যে কোনটা প্রিন্সিপাল এবং কোনটা সাবঅর্ডিনেট? যদি একটু চিন্তা করে দেখো, তোমরা চিন্তা করলে এরকম খুঁজে পাবে, সিন্স আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, এটা হচ্ছে সাবঅর্ডিনেট। কেন? কারণ হচ্ছে যেহেতু আমি অসুস্থ ছিলাম পুরোপুরি অর্থ প্রকাশ করে না, তারপর কি হয়েছিল। সো অর্থ প্রকাশের জন্য কিন্তু প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করছে। যখন বলছি আই ডিড নট গো টু স্কুল, তখন কিন্তু সিন্স আই ওয়াজ ইল এই অংশটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। তাহলে আই ডিড নট গো টু স্কুল এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কারণ কি? এটা কিন্তু অন্য ক্লজের উপর নির্ভর করে না, নিজেই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। এটাকে আলাদা করলেও কিন্তু আই ডিড নট গো টু স্কুল পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। সো আশা রাখছি তোমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ কি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে।
আমি আরেকবার রিক্যাপ করি। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যেটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না, এবং এটাকে যদি সেন্টেন্স থেকে আলাদাও করে ফেলি তারপরও মিনিং প্রকাশ করতে পারে। আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যেটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে। ওকে, এবার আরো কিছু ব্যাপার দেয়া আছে এখানে। বেশ কিছু সেন্টেন্স কানেক্টর লিখেছি আমি, হু, হোম, হুইচ, হোয়াট, দ্যাট, হোয়ার, হোয়াইল, হোয়েন, অ্যাজ, সিন্স, দো, অলদো, ইফ, আনলেস, টিল, আনটিল, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। সো এগুলো হচ্ছে কানেক্টিং ওয়ার্ড, অনেকে কনজাংশন বলে থাকি। এখানে বেশ কিছু কানেক্টিং ওয়ার্ড রয়েছে। এর মধ্যে কিছু আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, কিছু রয়েছে রিলেটিভ প্রোনাউন, কিছু আছে রিলেটিভ অ্যাডভার্ব। প্রত্যেকটাই মূলত কানেক্টিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ দুটো অংশকে যুক্ত করার জন্য। তোমরা যদি এক্সাম্পলগুলোর মধ্যে খেয়াল করো, অলদো, তারপরে হচ্ছে আনলেস এবং সিন্স, এই তিনটা কিন্তু কানেক্টিং ওয়ার্ড, এবং প্রত্যেকটা কানেক্টিং ওয়ার্ড কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজের সাথে বসে। সো সাবঅর্ডিনেট ক্লোজ চেনার আরেকটা সহজ উপায় হচ্ছে কানেক্টিং ওয়ার্ড। কানেক্টিং ওয়ার্ডগুলো সাবঅর্ডিনেট ক্লজের সাথে বসে এবং তার মাধ্যমে কিন্তু প্রিন্সিপাল ক্লজের সাথে একটা ব্রিজ নির্মাণ হয়, একটা সেতু তৈরি করে থাকে, একটা বন্ধন তৈরি করে। সো আমরা সাবঅর্ডিনেটিং যেই কনজাংশন আছে বা রিলেটিভ প্রোনাউন রয়েছে, এগুলো দেখে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো বা সহজে চিনতে পারবো। সো এখন আমরা শিখবো হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তার আগে দুটো ক্লজ সম্পর্কে জেনেছি, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ শেখার জন্য বেশ কিছু এক্সাম্পল দিয়েছি। নাম্বার 1 এক্সাম্পল দেয়া আছে, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এখানে কিন্তু দুটো অংশ দেয়া আছে, হি ইজ পুয়ার একটা অংশ, হি ইজ অনেস্ট। এবং যদি আমরা একটু খেয়াল করি, দুই পাশের দুটো অংশই কিন্তু প্রিন্সিপাল ক্লজ। কিভাবে? হি ইজ পুয়ার এটাকে আলাদা করে ফেললেও কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। যদি আমি বলি হি ইজ পুয়ার, সো মিনিং প্রকাশ করে। সেম হি ইজ অনেস্ট, এটাও কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। তার মানে দুই পাশে দুটো প্রিন্সিপাল ক্লজ রয়েছে। এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, হি ইজ পুয়ার, এবং হি ইজ অনেস্ট, এটা আরেকটা প্রিন্সিপাল ক্লজ। এবং মাঝখানে বাট, এটাকে বলা হয় একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। কি বলে? কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই এক্সাম্পল থেকে কিন্তু কোঅর্ডিনেট ক্লজের আমরা একটা সংজ্ঞা খুঁজে পাই, যে দুটো প্রিন্সিপাল ক্লজ যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। তাহলে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং অবশ্যই কি দিয়ে যুক্ত হবে? কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। আমরা নিচে বেশ কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন লিখেছি, সেটা একটু পরে দেখব। এক্সাম্পল 2 তে দেয়া আছে, ওয়াক ফাস্ট অর ইউ উইল মিস দ্য বাস। দ্রুত হাঁটো অথবা তুমি বাসটা মিস করবে। তাহলে এখানেও কিন্তু দুইটা অংশ দেয়া আছে, দুই পাশে দুটো প্রিন্সিপাল ক্লজ। ওয়াক ফাস্ট এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, অর ইউ উইল মিস দ্য বাস এটা হচ্ছে আরেকটা প্রিন্সিপাল ক্লজ। কেন? কারণ দুটো প্রিন্সিপাল ক্লজ কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, এবং মাঝখানে অর হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই দুটো ক্লজকে আমরা কি বলবো? কোঅর্ডিনেট ক্লজ। নাম্বার 3, আই মেড এ মিস্টেক অ্যান্ড আই গট পানিশমেন্ট। আই মেড এ মিস্টেক, এই অংশটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, কারণ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। যেমন এটাকে যদি আলাদাও করি, আই মেড এ মিস্টেক, সো এটা কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। তারপর আই গট পানিশমেন্ট, এটাও কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। এবং মাঝখানে এন্ড হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে দুটো প্রিন্সিপাল ক্লজ রয়েছে এবং মাঝখানে একটা কি আছে? কোঅর্ডিনেটিং কনজাংশন। সো এটাকেও আমরা কি বলতে পারি? এই দুটোকে কোঅর্ডিনেট ক্লজ বলতে পারি। তাহলে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, প্রিন্সিপাল ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজের মধ্যে কিন্তু বেসিক কোনো পার্থক্য নেই। কোঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ একই কথা। শুধু কোঅর্ডিনেট ক্লজ আমরা কখন বলবো? যখন এগুলোর সাথে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো থাকবে, তখন নর্মালি প্রিন্সিপাল ক্লজগুলোকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। আচ্ছা, এখন নর্মালি কোঅর্ডিনেট ক্লজের সাথে কোন কোন কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো যুক্ত হয় সেটা সহজে মনে রাখার একটা উপায় হচ্ছে ফ্যান বয়েজ, এই দুটো শব্দ মনে রাখা। এখন ফ্যান বয়েজ এই দুটো শব্দের মধ্যে যেই কয়েকটা লেটার রয়েছে, যেমন এফতে ফর, এতে অ্যান্ড, এনতে নাইদার নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসতে সো। সো প্রত্যেকটা লেটার কিন্তু এক একটা কোঅর্ডিনেটিং কনজাংশনকে নির্দেশ করে থাকে। তাহলে ফ্যান বয়েজ এই দুটো শব্দ মনে রাখলেই হচ্ছে আমরা খুব সহজে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো মনে রাখতে পারবো। তাহলে আশা রাখছি তোমাদের কোঅর্ডিনেট ক্লজটা ক্লিয়ার হয়েছে। সো
দীর্ঘ একটা ক্লাস করলাম আজকে। আমরা প্রথমে ক্লজ সম্পর্কে জেনেছি, 3 প্রকার ক্লজ সম্পর্কে জানলাম, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। সো অনেক সময় নিয়েছি, আশা রাখছি তোমাদের কাছে ক্লাসটা বেশ আনন্দময় ছিল। পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে তোমাদের সাথে, আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে কানেক্টেড উইথ আস। আল্লাহ হাফেজ।